ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়? সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন প্রধানমন্ত্রীর। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা। অর্থ আত্মসাতের মামলায় 1 মাসের জামিন পেলেন ডক্টর ইউনূস সহ 14 আসামি। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 2 জুন। মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দারের প্রতারণা। সিটি কর্পোরেশনের সিল ব্যবহার করত নিজ নামে, রিমান্ডে চায় ডিবি। কমতে শুরু করেছে দাবদাহ। সন্ধ্যায় ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। অঞ্চল ভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ। এটার স্বাস্থ্যগত অনেকগুলো ঝুঁকি আছে, কিন্তু এটা কখনোই স্বাভাবিক প্রক্রিয়া আমরা বলতে পারি না। জনস্বাস্থ্য সব দিক দিয়ে, লাইভ স্টক সব কিছুর জন্য এটা একটা হুমকি স্বরূপ। এবং হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর একই পরিবারের 4 জন সহ নিহত 5। সিলেট বেড়ানো শেষে ফিরছিলেন ঢাকায়। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার উৎখাত করে কে ক্ষমতায় বসবে তা স্পষ্ট নয় বলে বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। জানান, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই এমপি মন্ত্রীর স্ত্রী সন্তানদের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। থাইল্যান্ড সফর নিয়ে দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, 14 দল আছে, থাকবে। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে সরব আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর নিয়ে বৃহস্পতিবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। শুরুতে লিখিত বক্তব্যে সফরের বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান। দ্বিপাক্ষিক সফরে পরে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফর দ্বিপক্ষীয় সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে। সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে, আগে তাদের সে বিষয়ে দেখা উচিত। যে দুমুখা নীতি কিসের জন্য? এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা। আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারাও চুপ কেন? সেটা আমারও প্রশ্ন। প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, সরকার উৎখাত করে পরবর্তীতে কে ক্ষমতায় আসবে? বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না বলেও জানান তিনি। বিশেষ করে যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের মূল্যায়ন আর প্রভাবমুক্ত নির্বাচনের জন্য উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তারপরে একটা হিসাব করেন তো, কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। হ্যাঁ, আমি বলেছি এটা কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার কারণে গ্রাম পর্যায়ে তেমন হাহাকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচনের তুলনায় জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের জনসংযোগের নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর বাড্ডার 37 ও 38 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিশুদ্ধ খাবার পানি বিতরণ অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। ওবায়দুল কাদের মিথ্যাচার করে যাচ্ছেন অভিযোগ করে রিজভী বলেন, বিএনপি নয়, দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে সরকারি দলের লোকেরা। তিনি আরও জানান, ব্যাংকের টাকা বিএনপির কেউ আত্মসাৎ করেনি, বরং উন্নয়ন প্রকল্পের টাকা পাচার করছে ক্ষমতাসীনরা। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করতে চায়, তো সেইখানে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। এই কারণে যথার্থ সিদ্ধান্ত এই নির্বাচন বর্জনের জন্য আপনারা সারা বাংলাদেশে
যেখানে উপজেলা নির্বাচন হবে সেইখানে জনগণকে গিয়ে আপনারা ওই নির্বাচন বর্জনের আওয়াজ তুলবেন। অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। দুপুরে বিশেষ জজ আদালত 4-এ জামিন আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন 2 জন পর্যন্ত জামিন মঞ্জুর করে। এ নিয়ে এই মামলায় দ্বিতীয় দফা জামিন পেলেন আসামিরা। মাঝারুল ইসলামের রিপোর্ট। দুদকের করা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং এর মামলায় জামিন নিতে বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতে যান ডক্টর ইউনূস সহ মামলার অন্য আসামিরা। জামিনের আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন জামিন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুন। মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাকে অপমানের বিচার এদেশের জনগণই করবে। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। ইউনূসের আইনজীবীর অভিযোগ, ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্যই এই মামলা। সরকার যদি চায় তাহলে দেশে নেবিচার প্রতিষ্ঠিত হয়, এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। আর দুদকের আইনজীবী জানান, আসামিরা 409 ধারায় অভিযুক্ত। মামলা অন্য খাতে নেওয়ার জন্য আসামি পক্ষের আইনজীবী ভ্রান্ত তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জখানাও গঠিত হবে। অর্থ আত্মসাৎ ছাড়াও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মানব সেবার আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে আটক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। এর মধ্যে লাশ দাফনের ভুয়া কাগজ তৈরির মামলায় 7 দিনের রিমান্ড চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। শাহাদাত নিশাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বুধবার মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের একদিন পর আদালতে পাঠানো হয় মিল্টনকে। বৃহস্পতিবার দুপুরে ডিএনপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, 3 মামলার একটিতে মিল্টনকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। লাশ দাফনে সিটি কর্পোরেশনের ভুয়া সিল ব্যবহার সহ বেশ কয়েকটি তথ্য পাওয়ার কথাও জানান তিনি। যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। বুধবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। নারায়ণগঞ্জের সরকারি আবাসনের নামে অপচয়ের প্রকল্প, কর্মকর্তাদের অনাগ্রহে পড়ে আছে 2টি ভবন, চলছে আরও 3টি কাজ। চলমান তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমেছে, তবে এখনো রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ সব বয়সী মানুষ। এমন পরিস্থিতিতে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা থেকে ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আর 4 মের পর সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তীব্র গরমের অশান্তি এবার ভালোভাবেই ভুগিয়েছে দেশবাসীকে।
রেকর্ড তাপমাত্রায় সারা দেশেই গরমের উত্তাপ। দেশে এখনো চলছে সে দাবদাহ। চলমানে গরমে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। কর্মজীবীদের কষ্ট আর ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গরম, শরীর মানে হালকা হয়ে যায়। আজকে একটু হালকা কমিয়েছে, কিন্তু ঝড়া বাতাস একটু না আছে। তবে সবচেয়ে বেশি বিপাকে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষ। অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এরপরও পেটের তাড়নায় প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকে। গরমের কথা না বললে নাই, অস্থির গরম, গরমে শরীর কুলান যাইতেছে না। গরম তো অতিরিক্ত গরম, এরকম গরম তো কষ্ট হয়ে যায় অনেক। ডিউটি করতে হয় কষ্ট হয়, তারপর রাস্তাঘাটে চলতে কষ্ট হয়। তীব্র এ দাবদাহের মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সহ দেশের 4 বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টার জন্য যে পূর্বাভাস করেছে, সেই 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হিটওয়েভ অঞ্চলগুলোয় দুদিন পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এখন পর্যন্ত যে আমাদের প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু এই মাসে অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 10 মের মধ্যে তাপমাত্রা অনেকটা সহনীয় হয়ে যাবে বলেও জানান এ আবহাওয়াবিদ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চলমান তাপ প্রবাহের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রাজধানীতে এখন তাপমাত্রা কত আর গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। রাজধানীতে এখনো তাপের প্রবাহ খুব একটা কমেনি এবং যদিও আজকে সকাল থেকে কিছু মৃদু হাওয়া ছিল এবং এই কারণে কিছুটা হলেও গেল কয়েকদিনের থেকে কিছুটা হলেও মানুষ স্বস্তি অনুভব করছে, তবে খুব একটা স্বস্তি তারা আসলে অনুভব করছেন না। তবে আপনাকে আর একটু বলে রাখি, এর মধ্যে আসলে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আজকে আবহাওয়া অফিস এবং আজকে সন্ধ্যা নাগাদ ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের যে কুতুবদিয়া, সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত হয়েছে এবং কোনো কোনো জায়গায় মেঘলা আকাশও রয়েছে এবং কুতুবদিয়ায় এই পর্যন্ত প্রায় 28 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে, এমন তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর এবং ঠিক আগামী 10 মে পর্যন্ত এই তাপমাত্রা কমবে এবং আসলে আগামী 5 তারিখ পর্যন্ত কিন্তু আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে এবং আসলে আপনার বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু এবার আর খুব বেশি হবে বলে তারা মনে করছেন। তবে আপনার তাপ প্রবাহ কিন্তু আসলে আপনার খুব একটা কমবে এমনটা কিন্তু আসলে তারা বলেননি। তারা বলছেন যে বৃষ্টিপাত হলেও কিছুটা আসলে আপনার এই যে অস্বস্তিটা মানুষের মনে, সেটি কিন্তু আসলে থাকবে এবং মাঝে মাঝে কিন্তু আসলে আপনার এই মাসে কিন্তু আসলে আপনার তাপপ্রবাহ যে খুব একটা কমে যাবে বৃষ্টি হলেও, সেটি কিন্তু আসলে তারা আমাদেরকে বলেন। তারা বলছেন যে তাপপ্রবাহ থাকবে এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি রাজধানীতে কিন্তু আসলে যান চলাচল কিন্তু খুবই কম এবং মানুষের চলাচলও কিন্তু খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে খামার বাড়িতে রয়েছে, এই খামার বাড়িতে কিন্তু আসলে আপনার সবসময় এই সময় আসলে জ্যামের একটা অবস্থা থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো জ্যাম আমরা দেখতে পাইনি, প্রায় ফাঁকাই দেখছি আসলে খামার বাড়ির এই মোড়টি। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলমান তাপ প্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। দাবদাহের খবর জানাতে এবার যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজ তাপমাত্রা কেমন আর সেখানকার জনজীবনের অবস্থা কি আমাদের জানাবেন? ন্যান্সি, আসলে যশোরের উপর দিয়ে কিন্তু টানা 3 সপ্তাহের বেশি সময় ধরেই তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু যশোরের জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে উঠেছে। অর্থাৎ যারা এই গরমের মধ্যে বিশেষ করে শ্রমজীবী মানুষ, তাদের কাজের সন্ধানে ঘরের বাইরে বের হতে এবং এই ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে এখন কিন্তু বোরো আবাদ চলছে, বোরো আবাদের অর্থাৎ শেষ মৌসুমের শেষ পর্যায়ে যে ফসল ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এই কৃষকদের কিন্তু এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে ব্যাপক কষ্ট করেই তাদের সেই ফসল ঘরে তুলতে হচ্ছে। একই কারণে এই যে তাপপ্রবাহের কারণে যে মানুষের মধ্যে কিন্তু অসুস্থতার যে বিষয় সেটি বাড়ছে এবং অসুস্থ রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে। সব মিলিয়ে
এই তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু যশোরের জনজীবন বিপর্যস্ত এবং এই বিপর্যয় থেকে আসলে এড়িয়ে চলার জন্য গরমের গরমের থেকে বাঁচার জন্য মূলত নানা রকম সতর্কতা যে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেটি মেনে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। দাবদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে দেখা পেয়েছেন স্বস্তির বৃষ্টি। বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হচ্ছে নগরের বিভিন্ন জায়গায়। বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি সহ আরো কয়েক জেলায়। বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ। তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল 24 ঘন্টায় কক্সবাজারে 2 মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে দুই জেলার 4 ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। রেকর্ড দাবদাহে হিট অ্যালার্ট জারির মধ্যে সীমাবদ্ধ না থেকে অঞ্চল ভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছেন আবহাওয়া, জলবায়ু ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশের তাপমাত্রা রেকর্ড করেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আবহাওয়া অফিস হিট অ্যালার্ট জারির পর জনগণের জন্য করণীয় নিয়ে কাজ করতে হবে দুর্যোগ স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে। আরো জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। তিলোত্তমা ঢাকা নাকি কংক্রিট নগরী, যে নামেই রাজধানীকে ডাকা হোক না কেন, উঁচু দালানের আড়ালে গরমের তীব্রতায় অতিষ্ঠ ঢাকাবাসী। নগরায়নের কারণে উজাড় হয়েছে গাছ, খাল আর পুকুর। ঠায় দাঁড়িয়ে থাকা এমন সুউচ্চ ভবন নির্মাণ এখন যেন গলার কাটা নগরবাসী। টানা এপ্রিল জুড়ে একের পর এক নতুন হিট রেকর্ডের পর আসছে দিনে কি অপেক্ষা করছে জানতে চাইলে আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস বলেন, আগামীতে দেখা যেতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। এটা অবশ্যই অস্বাভাবিক, কারণ ঐতিহাসিকভাবে যদি দেখি, আমাদের যে আবহাওয়া অধিদপ্তরের যখন থেকে আমরা ডাটাবেস তথ্যপত্রগুলো সংগ্রহ করছি, আর্কাইভ করছি, সেখানে কিন্তু এরকম মাসব্যাপী একেবারে কোনো রকম বিরতি ছাড়া এরকম তাপপ্রবাহ আগে কখনো হয়নি। আমরা সর্বোচ্চ তাপপ্রবাহ অতীতে দেখেছি, সেটা সর্বোচ্চ হয়তো 20 দিন ছিল, কিন্তু বিক্ষিপ্তভাবে। অনেকগুলো ঘটনার প্রেক্ষাপট থেকে এটা হচ্ছে, কিন্তু এটার স্বাস্থ্যগত অনেকগুলো ঝুঁকি আছে, কিন্তু এটা কখনোই স্বাভাবিক প্রক্রিয়া আমরা বলতে পারি না। এটা অ্যালার্মিং। এটা যদি আমরা বলি কৃষিক্ষেত্র, জনস্বাস্থ্য, সব দিক দিয়ে জন্য, লাইভ স্টক, সব কিছুর জন্য এটা একটা হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তনের দোহাই দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে এই বিজ্ঞানী বলছেন, চলমান দাবদাহ মানবসৃষ্ট কারণেই, আর এর ব্যাপকতাও অনেক। 1971টা পুকুর আমরা ঢাকা রাজধানী শহর থেকে নাই করে দিয়েছি, তাহলে সেটা তো ব্যক্তি মানুষের লোভের বলে। এখানে সরকারের কি করণীয় আছে? আমরা তো হিট অ্যালার্ট বলছি, সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জারি করতেছে, কিন্তু এটা জনগণের কাছে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তো আবহাওয়া অফিসের না। প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বের জন্য সুনির্দিষ্ট অন্য মন্ত্রণালয় হয়েছে। যদি আমরা এখানে উদাহরণ হিসেবে আনি, সেটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়। আবহাওয়া অধিদপ্তর দফায় দফায় হিট অ্যালার্ট দিলেও সরকারের স্ব মন্ত্রণালয় নিয়ে এখনই দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ দেন ডক্টর মোহন কুমার। তাপপ্রবাহ কিন্তু এখনো দুর্যোগ ঘোষিত হয় নাই। যেহেতু তাপপ্রবাহ দুর্যোগ ঘোষিত হয় নাই, তাহলে এখানে আবহাওয়া জরুরি অবস্থা জারির চেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগ অবস্থা জারি করা, দুর্যোগ অবস্থা ঘোষণা করা।
তাপপ্রবাহ যদি দুর্যোগ ঘোষণা করা হয় তাহলে দুর্যোগ ঘোষণার সাথে সাথে কিছু কিন্তু বিষয় থাকে, কারণ দুর্যোগের সময় কী করতে হবে, দুর্যোগকালীন পরিস্থিতি কী করা উচিত, এই বিষয়গুলো যখন নির্ধারিত হয়ে যাবে তাহলে সরকার এটাকে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত এবং এখনও সময় আছে এটা করা উচিত। কারণ বাংলাদেশের সব অঞ্চল ঝুঁকিতে না, বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা, নির্দিষ্ট কিছু অঞ্চল ঝুঁকিতে, সেগুলোকে আইডেন্টিফাই করে অন্তত সেই জায়গাগুলোকে জরুরি অবস্থার আওতাধীন নিয়ে আসা উচিত। ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি মোকাবেলায় তথ্যপত্র সংগ্রহ করে সে আলোকে পদক্ষেপ নিতে উদ্যোগী হতে হবে সরকারকে, এমন পরামর্শ দিলেন এই আবহাওয়া বিজ্ঞানী। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে বাদশাগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি পটুয়াখালী, তবে ঢাকায় বসবাস করতেন তারা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন 5 জন। মহাসড়কের মাধবপুরের বাদশাগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এবার 10 জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, অপহৃত 10 জেলের বাড়ি কোথায়, কারা অপহরণ করতে পারে, কি বলছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, বিস্তারিত জানাবেন। নিন্সি, যে 10 জেলেকে বাংলাদেশ অংশ থেকে নাফ নদীর মাছ ধরা অবস্থায় ধরে নিয়ে গেছে, তারা সকলেই উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা বলে আমাদেরকে সেখানকার স্থানীয় যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন গফুর উদ্দিন তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন, তারা গতকাল বুধবার সকালে তারা 10 জন সেই অংশটিতে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তো আমরা গফুর উদ্দিনের কাছে জানতে চেয়েছিলাম যে তাদেরকে আসলে কারা ধরে নিয়ে গেছে। গফুর উদ্দিন যেটি বলছেন যে সেখানে যেহেতু এখন মিয়ানমারের কোনো ধরনের সরকারি বাহিনীর সে অবস্থান নেই এবং তারা ওই অংশটিতে এখন সম্পূর্ণই আরাকান আর্মির দখলে রয়েছে এবং সেখানের বিভিন্ন যে সীমান্ত চৌকিগুলো রয়েছে সেখানেও আরাকান আর্মি অবস্থান রয়েছে বলে তিনি আমাদেরকে জানান এবং এই কাজটিও আরাকান আর্মি করেছেন বলে তিনি জানিয়েছেন। এবং সেই সাথে তিনি যেটি বলছেন যে তিনি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছেন যে তাদেরকে আরাকান আর্মি আসলে অপহরণ করেছে। এবং এই বিষয়টি নিয়ে একটু আগেই কথা বলছিলাম উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনিও যেটি বলছেন যে তিনি যদিও সরাসরি আরাকান আর্মির কথা বলেননি, তিনি বলছেন যে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কোনো সশস্ত্র গোষ্ঠী তাদেরকে ধরে নিয়ে যেতে পারে। এবং তিনি বিষয়টি নিয়ে বিজিবির সাথে কথা বলেছেন, যেহেতু বিজিবি সীমান্তের দায়িত্বে রয়েছে, তবে আমরা এখন পর্যন্ত বিজিবির সাথে মুঠোফোনে সংযোগ স্থাপন করতে পারিনি, যার কারণে তাদের এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বলছেন, তিনি উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন যত দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনা যায়। এবং পরিবারগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে যেন অক্ষত অবস্থায় তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো নেন্সি, কক্সবাজার থেকে উখিয়ার রহমতের বিল এলাকায় যে 10 জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের দ্বিতীয় দিন, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশাসনের দেয়া 5টি বাসে করে কিছু শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি ফিরেছেন, তবে অনেকেই প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবাসিক হলে অবস্থান করছেন। শিক্ষার্থীরা জানান, প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়েই বাড়ি ফিরতে হচ্ছে। আর হলে থাকা শিক্ষার্থীদের দাবি, শিক্ষক দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বন্ধ হতে পারে না। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে প্রক্টর জানান, খুব শিগগিরই আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কিন্তু কালকে থেকে বলেছি যে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই, হল সিল করারও কোনো সিদ্ধান্ত হয় নাই এবং আমরা স্টুডেন্টরা যারা যেতে চায় তাদেরকে একমাত্র, যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা অনেক দূরে থেকে এসেছে, বিভিন্ন বিভাগীয় শহর থেকে,
তাদেরকে আমরা বাস সার্ভিস দিয়েছি এবং হলে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা হল প্রশাসন থেকে সহযোগিতা করছি যাতে তারা কোনো সমস্যা না পড়ে। স্থানীয়দের প্রতিবাদ উপেক্ষা করে খেলার মাঠ দখল করে নারায়ণগঞ্জের আলীপুরে সরকারি কর্মকর্তাদের জন্য করা হয়েছে আবাসন। তবে আশ্চর্যের বিষয় হলো প্রায় 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আবাসনে এখন পর্যন্ত ওঠেননি কোনো কর্মকর্তা। অযত্ন অবহেলায় পড়ে আছে দুটি বহুতল ভবন। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের ওই ভবনে উঠতে চান না কেউ। এরপরও চলমান রয়েছে আরও 3টি ভবনের নির্মাণ কাজ। নারায়ণগঞ্জ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। খেলার মাঠ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশনা ও প্রধানমন্ত্রীর অনুশাসন উপেক্ষা করেই রাজধানী থেকে 15 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের আবাসন নিশ্চিতে গড়ে তোলা হচ্ছে এমন বড় বড় ভবন। প্রকল্প শুরুর প্রথম দিন থেকেই প্রতিবাদ মুখর ছিলেন স্থানীয়রা, তবে তার কোনো কিছুই কানে তোলেননি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীরা এটা মনে করেন আমরা অনেক সংগ্রাম করছি এই জায়গাটা নিয়ে, এই মাঠটা নিয়ে, যে আমাদের স্কুলের সাহায্যে মাঠটা আমাদের দরকার। 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে এরই মধ্যেই 2টি ভবনের কাজ শেষ হয়েছে। আবাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত 168টি ফ্ল্যাট। তবে 3 বছর ধরে ফ্ল্যাটগুলো পড়ে আছে অবহেলায়। যাদের জন্য নির্মিত এ সকল ফ্ল্যাটগুলো সে সকল সরকারি কর্মচারীদের অনাগ্রহের কারণেই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সকল ফ্ল্যাটে পড়েছে শ্যাওলার আস্তরণ। তবুও থেমে নেই এই কাজ। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের আগ্রহ নেই এসব ফ্ল্যাট ঘিরে, তবে তারপরও থেমে নেই কাজ। প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখা যায় বেশ জোরে সোরে চলছে আরো 3 ভবনের নির্মাণ কাজ। এখানে মনে করেন ধরেন নিল, নেওয়ার পর তারা তো থাকবে না, দিবে ভাড়া দিয়ে দিবে এই জায়গার মধ্যে, এই ফ্ল্যাটগুলি বাইরের লোকগুলি থাকবে, বাইরের লোকগুলি এখানে থাকবে। এই নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও পরিষ্কার কোনো উত্তর মেলেনি, উল্টো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তারা। এটা মনে হয় নারায়ণগঞ্জেরটা আমাদেরকে দিবে না, ওটা ডিসি অফিস লাগবে। ঢাকা চট্টগ্রামের গুলো আমাদের কাছে দেয়, এখন ঢাকার বাইরে নারায়ণগঞ্জে করছে এই প্রথম। টিআইবি নির্বাহী পরিচালক এমন প্রকল্পকে বলছেন ব্যক্তিস্বার্থ চরিতার্থের হীন পায় তারা। ক্রমাগতভাবে এই ধরনের অনিয়ম, ক্ষমতার ব্যবহার এবং জনগণের অর্থের অপচয় অব্যাহত রয়েছে বাংলাদেশে। অথচ এই যে বিপুল পরিমাণ অর্থ, সেটা কিন্তু জনকল্যাণে অন্যভাবে ব্যবহৃত হতে পারত। খেলার মাঠ দখল করে এমন প্রকল্পের পরিকল্পনারও ব্যাপক সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় আগ্রাসন বন্ধে তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, লস অ্যাঞ্জেলেসের ইসরায়েল সমর্থকদের হামলা। আমলাতান্ত্রিক জটিলতা আর দালালদের দুষ্ট চক্রে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল 3 বছরে জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে প্রবাস আয়। বিশ্লেষকরা বলছেন বিকল্প বাজার তৈরি করতে না পারলে সামনে বড় বিপর্যয় আসতে পারে এই খাতে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভাষাগত দুর্বলতা, কারিগরি দক্ষতার অভাব আর আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনীহা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 3 বছর আগে করোনা মহামারীর মধ্যেও 2020-21 অর্থ বছরে সৌদি আরব থেকে $570 কোটি প্রবাসী আয় এসেছিল। 3 বছরের আরও প্রায় 16 লাখ কর্মী মধ্যপ্রাচ্যের এ বাজারে গেলেও প্রবাসী আয় না বেড়ে বরং তা কমে দাঁড়িয়েছে 370 কোটিতে। প্রবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স না বাড়া প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের অদক্ষ বাজার থেকে সরে বিকল্প বাজার নিয়ে ভাবার সময় এখন বাংলাদেশের। দক্ষ শ্রমিক পাঠাতে ইউরোপ সহ নতুন নতুন বাজার নিয়ে কাজ করতে হবে সরকারকেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রশাসনিক দুর্বলতা আর সহযোগিতা না করার মনোভাবকেই বড় বাধা হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় সবচেয়ে কম। প্রায় 60 দিন থেকে 90 দিন লেগে যায় একটা কর্মী পাঠাতে। আমরা যদি আমাদের আদার সেন্ডিং কান্ট্রিতে দেখি, তারা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কর্মী পাঠিয়ে দেয়। সো উই ক্যান সি হোয়ার ইজ দ্য ল্যাক। ইফ দে ক্যান সেন্ড ইট উইদিন 3 উইকস, ওয়াই উই ফেল। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, কার্যকর ব্যবস্থা যদি গ্রহণ না করি, কোনো ভাবার কারণ নাই
যে ভবিষ্যতে মার্কেটগুলোতেও যে আমরা খুব একটা সুচারুভাবে আমরা সেখানে ঢুকতে পারবো এবং বাজার ধরে রাখতে পারবো। সাধারণ শ্রমজীবীদের মানব সম্পদে পরিণত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। যে কোনো দেশের তুলনায় অভিবাসন খরচ বেশি হওয়া এবং দালাল চক্রের স্বেচ্ছাচারিতাকেও শ্রমবাজার সম্প্রসারণে বড় বাধা বলে মনে করছেন তারা। যে কাজ ফিলিপাইন করছে, যে কাজ এখন ইন্ডিয়া করছে, শ্রীলঙ্কা করছে, আমি মনে করি বাংলাদেশ যদি সেই দিকে হাঁটতে পারে, আমরা যদি দক্ষ কর্মী তৈরি করতে পারি এবং পাঠাতে পারি, তাহলে আমাদের অভিবাসন খরচ কমে আসবে এবং আমাদের রেমিটেন্স বাড়বে। কিন্তু সেটা আমাদের হবে না যদি না আমরা জাতিগতভাবে আমাদের শিক্ষায়, কারিগরি শিক্ষা বা দক্ষতা ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক না করি। এই সিন্ডিকেট যতদিন ধরে বজায় থাকবে, তাদের যে নিরঙ্কুশ যে আধিপত্য সেটা তারা বজায় রাখার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, রাজনৈতিকভাবে এরা অত্যন্ত শক্তিশালী। এবং আপনি যদি দেখেন আমাদের 1 কোটির বেশি লোক দেশের বাইরে, তার মধ্যে যদি আপনি দেখেন বইসেলের মাধ্যমে কতজন গেছে, সংখ্যাটা খুব বেশি না। কাজে আমি সে কারণেই মনে করি যে কোনো দেশে G2Gর বাইরেও প্রাইভেট সেক্টরকে অন্য রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে যুক্ত করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রেও একটা দুইটা না করে সেক্ষেত্রে যোগ্য যারা একাধিক প্রতিষ্ঠানকে করে যদি করা যায় তাহলে মনোপলিটা ভেঙে যায়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, শ্রমবাজার এবং দক্ষ শ্রমিক পাঠাতে সরকার আন্তরিক। শ্রমবাজার যত বেশি বেগবান হবে, যত বেশি বিদেশের শ্রমিক যাবে, স্কিল ওয়ার্কার যাবে, তত বেশি রেমিটেন্স আসবে। সেটা কোনো রেমিটেন্সের ব্যাপারে যেটা অতীতে ছিল তার চেয়ে এইবার আরো বেশি আসছে। আমার মনে হয় রেমিটেন্সের কোনো চিন্তা করে লাভ নেই। তথ্যমতে বিশ্বের 172টি দেশে 1,55,00,000 লাখের বেশি শ্রমিক কাজ করলেও এখনো মধ্যপ্রাচ্য সহ 15টি দেশে বড় পরিসরে শ্রমবাজার ধরতে পেরেছে বাংলাদেশ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে 36 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 30 জন। বুধবার স্থানীয় সময় সকালে গুয়াংডং প্রদেশের মেইঝো শহর ও ডাবো কাউন্টির মাঝামাঝি এক সড়ক ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত 23টি গাড়ি আটকা পড়ে বলে জানায় গণমাধ্যম। আটকদের উদ্ধারে 5 শতাধিক উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। আর চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরতরা। গাজা ইসরায়েলি হামলা বন্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ রূপ নিচ্ছে শিক্ষার্থী আন্দোলন। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ইসরায়েল সমর্থকরা। ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রশংসা করে বিতর্ক আরও উস্কে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুৎফর কবিরের রিপোর্ট। স্লোগানে উত্তাল লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছে হাজারো ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। তাদের কণ্ঠে ফিলিস্তিনকে স্বাধীন করো। বিশ্ববিদ্যালয়ে এমন আন্দোলন বেআইনি ঘোষণা করেছে পুলিশ। শিক্ষার্থীরা যেখানে নিজেদের কর্মসূচিতে অনড় অবস্থানে, তার পাশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়। এর মাঝেই রাতে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যদিও ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের অভিযোগ, তারা পুলিশের সাহায্য চেয়েও পাননি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় ক্যাম্পাসে সহিংসতার বিষয়ে পুলিশের এমন আচরণের সমালোচনা করে। গভর্নর গ্যাভিন নিউজিমের মুখপাত্র জানান, পুলিশের বিলম্বিত হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য। এতে বুধবার বাতিল করা হয় পাঠদান। টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। ধরপাকড় চলছে। গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে না আসার ঘোষণা শিক্ষার্থীদের। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছে। কোনো বিশ্ববিদ্যালয় বাকি নেই। গাজায় প্রতিদিনই শিশু মারা যাচ্ছে ইসরায়েলি হামলায়, প্রতিদিনই গণকবর উদ্ধার হচ্ছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই গণহত্যায় অর্থায়ন করে আসছে। এসব অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় চললেও এই আন্দোলনের বিরুদ্ধে নয় মার্কিন প্রশাসন, এমনটাই দাবি করেছে হোয়াইট হাউসের এই মুখপাত্র। তিনি বলেন, মার্কিন সংবিধান ও
অনুযায়ী আন্দোলন চালাতে বাধা নেই শিক্ষার্থীদের। We've been very clear on that. Americans have the right to peacefully protest. গেল মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশ যা করেছে তা আগেই করা উচিত ছিল। শিক্ষার্থীরা ক্যাম্পাস দখল করে রেখেছিল, তাদের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা তাঁবুতে আন্দোলন করতে পারত, কিন্তু তা না করে ভবনে ঢুকে পড়ে। পুলিশ এসে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। এই বিষয়টি উপভোগ্য ছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে গাজায় হামাসের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন বলেও মন্তব্য করেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও বৈরী আবহাওয়ার কবলে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকেই ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি শুরু হয় দুবাই সহ দেশটির বিভিন্ন প্রান্তে। এতে নতুন করে জলাবদ্ধতার পাশাপাশি তলিয়ে গেছে বহু রাস্তাঘাট। ফলে রাস্তায় বের হয়ে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। আশিক ইসলামের রিপোর্ট। মাত্র কয়েকদিন আগেই স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাত আবারও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। নজিরবিহীন বন্যার ক্ষত না কাটতেই বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকে ফের ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত দেখা দেয় দুবাই, আবুধাবি সহ দেশটির বিভিন্ন প্রান্তে। কাজে বহুত সমস্যা হইতেছে, কাজ করতে পারতেছি না, গাড়ি চলতেছে না, জায়গায় জায়গায় গাড়ি বা পানি বাজিছে। 10 বছর ধরে দুবাইতে, এই বছরের মধ্যে এত বৃষ্টি দেখি নাই। বৃষ্টির জন্য ওরা আফসোস করতো, বৃষ্টি কেন হয়নি। এখন তো আল্লাহর রহমত, যেমন নিয়ামত এই দেশের জন্য বৃষ্টি হচ্ছে। এদিন স্থানীয় সময় ভোর 3টার দিকে বজ্রপাতের শব্দে জেগে ওঠেন দুবাইয়ের বাসিন্দারা। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বজ্রবৃষ্টি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল আগেই। ভোরের দিকে ভারী বৃষ্টিপাত শুরুর পর সারা দেশে নতুন করে সতর্কতা জারি করা হয়, যা আগে থেকেই মুঠোফোন বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এদিন আবুধাবি ও আলাইনে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়াও দুবাই ও শারজার বেশ কিছু অঞ্চলে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জনসাধারণকে বৃষ্টির সময় বাড়তি নিরাপত্তা অনুসরণের পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।